আজকে আমাদের আলোচনার বিষয় হবে হচ্ছে ভার্ব এবং হচ্ছে পজিটিভ ভার্ব। ভার্ব এবং হচ্ছে পজিটিভ ভার্ব। প্রথমত আমরা জানি যে কোনো কিছু আমাদের জানতে গেলে কি করা দরকার, আগে ডেফিনেশন বা হচ্ছে সংজ্ঞাটা জানা দরকার। ভার্ব বলতে কি বোঝায়, বলো সচরাচর বা সহজ কথায় ভার্ব বলতে কি বোঝায়? কোনো কাজ করাকে বোঝায়, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা, সংজ্ঞাটা একটু জাস্ট লিখবো কারণ শুধু পড়ার সুবিধার্থে, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হওয়া থাকা, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হওয়া বা থাকা বোঝায়, তাকেই ভার্ব বলে, যে ওয়ার্ড দ্বারা কাজ করা হওয়া এবং হচ্ছে থাকা বোঝাবে সেই ওয়ার্ডকেই কি বলে? সেই ওয়ার্ডকেই ভার্ব বলে। ভার্বের বাংলা কি? ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কি? কাজ করা। ক্রিয়া মানেই হচ্ছে কাজ। আমি যদি একটা বাংলায় বলি, আমরা সবাই বলি যে আমি ভাত খাই, আমি হচ্ছে ভাত খাই, আমি ভাত খাই। এই আমি ভাত খাই শব্দের এখানে এই সেন্টেন্সে কাজ করা কোনটা? খাওয়াটা হচ্ছে কাজ, অর্থাৎ খাইটা হচ্ছে কাজ। এই সেন্টেন্সকে আমি ইংরেজিতে লিখি আই ইট রাইস। এখান থেকে দুইটা তথ্য আমাদের জানতে হবে, ইংরেজি বাক্যের স্ট্রাকচার আর বাংলা বাক্যের স্ট্রাকচার। বাংলা বাক্যের স্ট্রাকচারটা কি বলতো? প্রথমেই সাবজেক্ট, যেটা এই সাবজেক্টের পরে কি থাকে? অবজেক্ট থাকে, কিন্তু বাংলা বাক্যে তারপরে, অর্থাৎ বাংলা বাক্যের শেষে থাকে হচ্ছে ক্রিয়া। আর ইংরেজি বাক্যর কোথায় ক্রিয়া থাকে বা ভার্ব থাকে? সাবজেক্টের পরে। এই তথ্যটা একটু মাথায় রাখবা, কারণ পরীক্ষার হলে কিন্তু এখন এগুলো দেয়, সাবজেক্ট ভার্ব তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো এইটার দুইটার মধ্যে পার্থক্য, সাবজেক্টের পরে অবজেক্ট হচ্ছে বাংলা বাক্যে, আর ইংরেজি বাক্যে সাবজেক্টের পর যাই থাকো সেটা কি হয়? সেটাই কিন্তু ভার্ব হয়। আমরা যদি বড় একটা সেন্টেন্স বলি যে ছেলেরা মাঠে ফুটবল খেলে, এখানে কাজ করা ওয়ার্ড কোনটা? আচ্ছা, তোমাদের তাহলে ভার্বের সংজ্ঞাটা কি? যে ওয়ার্ড দ্বারাই কাজ করা বোঝাবে, যে ওয়ার্ড দ্বারাই কাজ করা বোঝাবে তাকেই কি বলবো? তাকেই ভার্ব বলবো। এবং আমরা যে কোনো শব্দ, এমনকি আমরা যদি এখানে ধরো এই যে ঘুমানো, স্লিপ, এই স্লিপ শব্দ দ্বারাও কিন্তু কি বোঝায়? কাজ করেই কিন্তু বোঝায়। এই যে আমরা যদি বলি ইট, খাওয়া, এই যে আমরা যে লিখছি রাইট, এটাও কিন্তু কি? এটাও হচ্ছে কাজ করা বোঝায়, তাই না? অর্থাৎ যেগুলো যে কোনো ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝাবে সেটাই হচ্ছে ভার্ব। আচ্ছা, এখন একটা সেন্টেন্সে বা একটা বাংলা বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কি জানো? আমি দেখো এখানে আমরা এখান থেকে যদি বলি যে মিথিলা সকালে এই ঘুম থেকে ধরো আমরা মিথিলা সকালে ঘুম থেকে উঠে পথ শিশুদের মিষ্টি বিতরণ করে। আমি বললাম লিখি মিথিলা সকালে ঘুম থেকে উঠে পথ শিশুদের মিষ্টি বিতরণ করে। দেখো এই একটা বড় একটা সেন্টেন্স লিখছি না? এই সেন্টেন্সে দেখো এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা বলো তো? সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? আচ্ছা, মিথিলা না, এখানে তুমি কাজ করা বোঝাচ্ছে কোনটা? কাজ করা বোঝাচ্ছে কোনটা বলো তো? এই যে বিতরণ করেটা, মিষ্টিটা তো একটা নাম, এটা বাদ, শুধু বিতরণ করে হচ্ছে, কিন্তু একটা সেন্টেন্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট বা এসেনশিয়াল পার্ট বলা হয় ভার্বকে। তুমি দেখো এই যে বিতরণ করে, এই বিতরণটা হচ্ছে মেইন। এখান থেকে তুমি ধরো যদি মনে করো এইটা মিথিলা একটা নামপদ, এটা একটি নাউন ওয়ার্ড, সকালে এটাও কিন্তু একটা হচ্ছে মর্নিং, এটা একটা নামই বোঝাবে। এই যে ঘুম, স্লিপ, এটা একটা কি বোঝায়? এটা একটা ভার্ব, কিন্তু এই সেন্টেন্সে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি। পথ শিশুদের মিষ্টি। আচ্ছা, এখানে তাহলে দেখো পাওয়ারফুল জিনিসটা কি? তুমি যদি বিতরণটা, আমি যদি বলি মিথিলা সকালে ঘুম থেকে পথ শিশুদের মিষ্টি, কোনো কি অর্থ দেয়? অর্থ দেয় না। কিন্তু শুধু যদি আমি বলি মিথিলা বিতরণ করে, অর্থ দেয় না? দেয়। সকালে বিতরণ করে, অর্থ দেয় না? দেয়। ঘুম থেকে
বিতরণ করে। মানে ঘুম থেকে কথা শিশুতে যদি ধরো এটা যদি ধরো আমরা বলি ঘুম থেকে উঠে মিষ্টি বিতরণ করে, এটাও কিন্তু অর্থ দেয়। আবার পথ শিশুদের বিতরণ করে, এটাও কিন্তু অর্থ দেয়। আবার মিষ্টি বিতরণ করে, এটাও কিন্তু অর্থ দেয়। কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি এই একটা জিনিস বাদ দিয়ে, অর্থাৎ এই জিনিসটা বাদ দিয়ে অন্যগুলো কিন্তু অচল, তাই না? ঠিক তেমনি ভাবে লিখবা এখন যে একটা সেন্টেন্সের ইসেনশিয়াল পার্ট বলা হয় ভার্বকে। একটা সেন্টেন্সে অবশ্যই মাস্ট একটা ভার্ব লাগবেই। দেখো একটা সেন্টেন্সের ইসেনশিয়াল পার্ট বা প্রয়োজনীয় পার্ট, একটা সেন্টেন্সের প্রয়োজনীয় বা ইসেনশিয়াল পার্ট হচ্ছে ভার্ব। প্রয়োজনীয় পার্ট হচ্ছে ভার্ব। তাহলে একটা সেন্টেন্সের ইসেনশিয়াল বা প্রয়োজনীয় পার্ট কি? ভার্ব। তাহলে ভার্ব ছাড়া কোনো কিছু কিন্তু গঠিত হতে পারে না। অর্থাৎ একটা সেন্টেন্স গঠন করতে গেলে কি লাগবে? অবশ্যই কিন্তু তার ভার্ব লাগবে, ভার্ব ছাড়া হবে না। তাই এখানে আমরা লিখতে পারি একটা সেন্টেন্সে মাস্ট মানে অবশ্যই একটা কি লাগবে? অবশ্যই একটা কিন্তু ভার্ব লাগবে। এভাবে কিভাবে পরীক্ষায় আসবে সে প্রশ্নগুলো আমরা প্র্যাকটিসে দেখাই দেব, সমস্যা নেই। তাহলে একটাতে অবশ্যই একটা মাস্ট, একটা সেন্টেন্সে অবশ্যই একটা হচ্ছে ভার্ব লাগবেই। মানে একটা সেন্টেন্স মানে আমি বলে দিচ্ছি, আমি শর্টকাটে লিখছি। একটা সেন্টেন্সে মানে অবশ্যই ভার্ব লাগবে, মানে জোর দিয়ে, কারণ ভার্ব ছাড়া তুমি কিছু করতে পারবে না। কিন্তু শুধু নিজে কিন্তু ভার্বগুলো অর্থ প্রদান করতে পারে, তাই না? আচ্ছা, আমরা তাহলে এটা সাধারণত সংজ্ঞাগুলো শিখছি। এখন আমরা একটু ভার্বের ক্লাসিফিকেশনগুলো একটু দেখব। এই ভার্ব সাধারণত দুইটা ভাগে বিভক্ত হয়, বা প্রধানত আমরা হচ্ছে দুইটা ভাগে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা লেখা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখো ভার্ব প্রধানত বা সাধারণত দুই প্রকার, একটা ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের বাংলা কি জানো? সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, নন ফাইনাইট মানে অসমাপিকা। দেখো ফাইনাইট মানে সমাপিকা ক্রিয়া আর হচ্ছে নন ফাইনাইট মানে অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া বাংলা কিন্তু আমাদের কাছে কঠিন মনে হয়, তাই না? বাংলা জিনিসটা দেখবা যে আমরা এই যে ফোন চালানোর ক্ষেত্রে যদি বলি, ফোন চালানো, যখন ফোন চালাবা বাংলা কিছু কঠিন, ইকোনমিকের কাছে কঠিন। বাংলাকে আমার একটা ছাত্র ছিল, যখন আমি প্রথমে পড়াতাম, ওই ছেলে ইংরেজি খুবই ছিল, দুর্বল ছিল। পরীক্ষা দিতে আসলে ভাই কালকে তাহলে ওর পরীক্ষা আছে, তো বললাম কি পরীক্ষা? ভাই বাংলা পরীক্ষা। ভাই বাংলায় কোনো সমস্যা নেই, যেটা আমি ভাষা বুঝি সেটা আমি লিখে দিতে পারি, কিন্তু ইংরেজি ভাষা বুঝতে পারি না। মানে বাংলা যদি ভাষাটা বুঝতে পারি, যত কঠিন সাবজেক্ট হোক আমি পারি, কিন্তু ইংরেজি পারি না, সরাসরি পারি। তাহলে এখানে বাংলা শব্দটা সমাপিকা আর অসমাপিকা। অর্থাৎ তোমরা দেখো একটা ফোনের যদি বাংলা ফাংশন করে দেই, তোমরা কিন্তু বুঝবে না যে এখানে কি মিউট করা লাগবে না কি করা লাগবে। অনেক সময় কিন্তু বাংলা দিলে বোঝা যায় না। কিন্তু আবার যারা দেখো পড়াশোনা করে না বা পড়াশোনা জানে না, তাদের কাছে তুমি বাংলা ফাংশন দেওয়া বুঝবে না, ইংরেজি ফাংশন দেওয়া ঠিকই ওখানে নিয়ে যেতে পারবে। তো বাংলা তো আমাদের ওই প্রচলিত নেই দেখে আমাদের কাছে কঠিন। দেখো ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট যাকে বলা হয় সমাপিকা ক্রিয়া, আর একটা নন ফাইনাইট বাকি অসমাপিকা ক্রিয়া। এখন ফাইনাইট জিনিসটা কি? ফাইনাইট মানে মনে রাখবা যে একটা সেন্টেন্সের বা একটা বাক্যের টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তন যদি হয়, টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী যদি পরিবর্তন হয় বা হবে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে সেন্টেন্সের মানে সাবজেক্ট, নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয় না, সেটাই নন ফাইনাইট ভার্ব। সহজ কথা নন ফাইনাইট তুমি অনায়াসেই চিনতে পারবে। আচ্ছা, আগে লেখো যে একটা সেন্টেন্সে আমরা এখন যে ধরো যে এই বেসিক দিয়ে দিয়েছি, আমরা এখন এই লেকচার শিটে চলে আসলে তোমরা এখান থেকে আমরা সরাসরি প্র্যাকটিসে করে দিতে পারবো। এখন আমরা এইখানে যেটা ভার্বসের মেইনলি টু পার্ট, যেটা একটা ফাইনাইট এবং একটা নন ফাইনাইট। যে
যে বার কোনো সেন্টেন্সের বক্তব্য শেষ করে এবং সাবজেক্টের পারসন নাম্বার এবং এটা আমরা ধরো এগুলো না আসে আগে ধরো আমরা ওইটা লেখাই নেই, তারপর এখানে প্র্যাকটিসে আসে নাকি। লেখো, আমি লিখে দিব। লেখো, এটা সহজ কথা এখানে লিখবা, সহজ কথায় লিখবা নাম্বার টেন্স, এইভাবে লেখো টেন্স নাম্বার ও পারসন অনুসারে যদি ভার্বের পরিবর্তন হয়, লেখো টেন্স নাম্বার ও পারসন অনুযায়ী বা অনুসারে, যাই বলি আমরা, অনুযায়ী ভার্বের যদি পরিবর্তন হয়, তাকেই বলে ফাইনাইট ভার্ব। অর্থাৎ নাম্বার টেন্স এবং পারসন অনুযায়ী কি হবে, পরিবর্তন হবে। লেখো যে সেন্টেন্সের ভার্ব নাম্বার টেন্স এবং পারসন অনুযায়ী পরিবর্তন হয় বা হবে তাকেই বলে ফাইনাইট ভার্ব। কি কি কাজ করবে, টেন্স নাম্বার এবং হচ্ছে পারসন, এই অনুযায়ী যদি পরিবর্তন হয় ভার্বের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে, তাহলে সেটা হচ্ছে ফাইনাইট। আর নন ফাইনাইট কি, ওই নাম্বার টেন্স এবং পরিবর্তন অনুযায়ী পরিবর্তন হয় না, জাস্ট এখানে লেখো ভার্বের মানে দরকার হয় না বা পরিবর্তন হয় না, এটা হচ্ছে সেটাকে কি বলা হয়, নন ফাইনাইট ভার্ব। আমরা দেখো ছোটবেলা থেকে আমরা যে এরকম লিখছি না, যে হি গো টু স্কুল, এরকম কি লিখছি, গোস লিখছি না। এখন এই গোস শব্দটা আমরা কেন লিখছি, এই গোর সাথে কেন শুধু এস লিখে দেইনি, দেখো এই গোটা আমরা ছোটবেলা থেকে লিখি গোস টু স্কুল, ঠিক গোস টু স্কুল, তাই না? ও আছে, আচ্ছা ও আছে, গুড। কেন আমরা এই শব্দে ইয়ে যুক্ত করি, শুধু এর যুক্ত কেন করি না? এটাও কিন্তু আমাদের অনেক সময় খালি আমরা মুখস্থ করে গেছি বা ছোটবেলা পড়ছি তাই না, যে কি কারণে, দেখো হি গোস টু স্কুল। আচ্ছা এই গোসটা এটা কি বলতো, এটা ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব চেনার উপায়, ওই সেন্টেন্সের বা ওই যে ভার্বটা ফাইনাইট ভার্ব হবে, ওই ফাইনাইট ভার্বের তিনটা রূপে পরিবর্তন হতে পারে, প্রেজেন্ট, পাস্ট এবং পার্টিসিপল, মানে তিনটা ফর্মই থাকবে, বিয়ন, বি2 এবং হচ্ছে বি3 ফর্ম থাকবে। বুঝতে পারছো? দেখো আরেকটা তথ্য দেখো যে ফাইনাইট ভার্বের তিনটা রূপই থাকবে। একটা ভার্বের কিন্তু মূল ভার্ব না বি3 ওই এটার মধ্যেই থাকে, ফাইনাইটই। নন ফাইনাইট ভার্বগুলো ভার্বের সাথে আইএনজি হয় আর কি হয়, যে 2 + b1 হয়। বুঝতেছো না? মানে তিনটা ফর্মই থাকে বা তিনটা রূপই হয়। আর তারপর আমি দেখাই দিচ্ছি, টেনশন করার কিছু নেই, জাস্ট আজকে আমরা মূল আলোচনা করতেছি, কালকে আমরা পর্যায়ক্রমে আলোচনা করে দেবো, কারণ ভার্ব তো একদিনে শেষ করা সম্ভব না, তাই না? কারণ একদিনে শেষ করলে তো এত বড় টপিক পারবা না, সেজন্য 2 দিন দেওয়া আছে, সমস্যা নেই। আপাতত দেখো ফাইনাইট ভার্ব। আচ্ছা ফাইনাইট ভার্ব অনায়াসেই চিনতে পারবা। আচ্ছা বলো তো, আমরা বাংলার যদি কথা বলি, বাংলাতে যেমন কবিতার যদি কথা বলি, কবিতা 3 প্রকার আছে না, একটা মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত আর হচ্ছে স্বরছন্দতে আছে। তাহলে দুইটার মধ্যে তুমি যে কোনো একটা যদি বাদ দিতে পারো তাহলে অনায়াসেই উত্তর পাওয়া যায় না? ফাইনাইট এবং নন ফাইনাইটের মধ্যে তুমি যদি একটা বাদ দাও তাহলে যেটাই থাকবে সেটা তো ফাইনাইট অথবা নন ফাইনাইট হবে নাকি? সে একটা তো বাদ অনায়াসেই দিতে পারো। আচ্ছা তাহলে এখন এই যে হি থেকে যে এখানে এই গোসটা হইছে, হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়, এই বাক্যে এই মূল ভার্ব কি ছিল? গো ছিল। এই গোর সাথে ভার্বের যে পরিবর্তন হয়েছে, তাহলে এই ভার্বটা কি ভার্ব হবে? ফাইনাইট ভার্ব। এই ভার্বটা তো কি ভার্ব হবে? ফাইনাইট ভার্ব নাকি? যে এই যে নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে ভার্বটা পরিবর্তন হয়েছে না, এই পরিবর্তন হয়েছে, তাহলে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু আর নন ফাইনাইট ভার্ব কি, যেটা পরিবর্তন হবে না, আমরা একটু দেখা যায়। আর আরেকটা লিখবো ফাইনাইট ভার্বের 3টা রূপ হবে, অর্থাৎ একটা ভার্বের 3টা রূপ। ভার্বের কিন্তু যদি আমরা যেমন বলি, একটা ভার্বের রূপ কিন্তু 6টা হয়। বলো দেখো, আমরা এই যে গোটা সবাই চিনি, এই গোটা একটা ভার্ব না? এখন যদি আমি বললাম এই গো একটা এই ভার্বের রূপ হয় কয়টা? 3টাই হয়। এই একটা ভার্বের রূপ হয় কয়টা? 1 নম্বরে দেখো, প্রথম হচ্ছে গো, এটা হচ্ছে বি1 ফর্ম বলে, এটা বেস ফর্ম। আচ্ছা এটা কিন্তু বেস ফর্ম বলে। আচ্ছা তারপরে এই গোর সাথে আমরা ভার্বের বি2 করলে কি হয়? ওয়েন্ট হয়,
পয়েন্ট, এটা হচ্ছে B2 আর এটা আমরা B3 করলে গান। এই তিনটা আমরা জানি তাই না, কিন্তু একটা বারবার ইএস যোগ করলে ওইটাকে ট্রুপটি বানাবো, ওটা তো বেস ফর্ম কিন্তু এখানে হচ্ছে বিয়ন্ড ফর্ম হিসাবে, মানে আমরা রূপের পরিবর্তনের কথা বলছি। এখন দেখো এই যে কোষ, এটা বারবার সাথে এস অথবা এস যুক্ত করে একটা রূপ হয়। তারপরে আমরা দেখো এই গো থেকে টু গো হয় কিনা, এটা কি এটা 2 + b1 অর্থাৎ ইনফিনিটিভ হিসেবে যুক্ত হয়। আবার আমরা বললাম বই, এটা কি ভার্বের সাথে আইএনজি হলো। তাহলে দেখো একটা ভার্বের এই 6টা রূপ বাদ দিয়ে আর কি কোনোভাবে রূপ হয়, রূপ কিন্তু এই 6টা বাদ দিয়ে কিন্তু আর নেই, অর্থাৎ যেখানেই যাবে এই 6টির ক্ষেত্রেই ব্যবহৃত হবে। ভার্বের বেস ফর্ম, তারপর ভার্বের B2 ফর্ম, ভার্বের সব ভার্বের মানে সবগুলো ভার্বের, মানে আবার সব ভার্বের থাকে না, অর্থাৎ এইগুলো যেগুলো পরিবর্তন হবে। সহজ কথা এখন চিনবা, এই যে এখানের এই চারটা বুঝছো, এই চারটা যেগুলো পরিবর্তন হবে এরা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এই চারটা হচ্ছে কি ফাইনাইট। আর এই যে টু প্লাস ভার্বের সাথে আইএনজি আছে না, কোন সেন্টেন্সে প্লাস টু প্লাস বিয়ন্ড এবং ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো? এই চারটা হবে হচ্ছে ফাইনাইট ভার্ব আর এই দুইটা হবে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে একটা ভার্বের রূপ বা ফর্ম বা গঠন হতে কত প্রকার হতে পারে, 6 ভাবে হতে পারে। বা একটা ভার্ব পরিবর্তন মানে আমাদের ধরো ছেলেদের কথা বলি, আমরা চুল রাখলে একরকম সুন্দর লাগে, চুল না রাখলে আরেক রকম লাগে, আর যদি দাড়িটা রেখে আরেক রকম, ক্লোথ ব্লেজার পরলে আরেক রকম হয় না, ঠিক এই ভার্বেরও 6টা রূপ হতে পারে, এর চেয়ে বেশি আর পরিবর্তন হতে পারে না। এই 6টার মধ্যেই প্রথমের এই 4টা এরা হচ্ছে ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আর এই যে 2 + b1 এবং ভার্বের সাথে আইএনজি হয়ে এই দুইটা হবে নন ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো? এটা বুঝছো না? এখনো বাদ দুইশো। আচ্ছা, এখন যেহেতু আমাদের আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আছে ভার্ব, এই ভার্বের হালকা একটু আলোচনা করব, আর কিছু পজিটিভ ভার্ব আছে, আমরা আরেকটু ভার্ব নিয়ে একটু আলোচনা করে দিব, তারপর হচ্ছে পজিটিভ ভার্ব নিয়ে শুরু করব। আচ্ছা, এতটুকু লেখা শেষ? কোনো সমস্যা আছে কি এখানে? পিসি আপু লেখা হয়েছে? পিসি তো আর্টস করে। দেখো এখন তোমাদের দেখো একটু এইখানে আমরা যদি দেখো एग्जांपल গুলো দেখি, মাদার কুকস ফুড এভরিডে, এই সেন্টেন্সে দেখতে পাচ্ছ, দেখা তো যায় নাকি? এই সেন্টেন্সে দেখো আমরা বললাম এই যে মাদার, এই যে এখানে বলো তো ভার্ব কোনটা? কুকস না? আচ্ছা, আর ফুড এভিডেন্স। ও তোমাদের আরেকটা তথ্য দিলাম, এইখানে এই মাদারটা ফার্স্ট পারসন, সেকেন্ড না থার্ড পারসন? থার্ড পারসন। ফার্স্ট পারসন কি আমি, আমরা, আমাদের। সেকেন্ড পারসন তুমি, তোমরা, তোমাদের। আর পৃথিবীতে যা আছে সব থার্ড পারসন। তাহলে আমি যদি বলতাম আমার নাম, এখানে আমি যদি রুবেল বলতাম, ওরা কি বলে? আমি ব্যক্তি, আমার হাত পা কিন্তু বস্তু। বুঝতে পেরেছো? আমি নিজে ব্যক্তি, আমার হাত পা কিন্তু হবে বস্তু, তখন হয়ে যাবে। এইখানে দেখো মাদার, তাহলে থার্ড পারসন। এই থার্ড পারসন হওয়ার কারণে ভার্বের যে পরিবর্তন হয়েছে না, পরিবর্তন যে হয়েছে, কুক থেকে হয়েছে কুকস, তাহলে এটা কি আমরা বলেছি কি যে একটা ফাইনাইট হবে না নন ফাইনাইট হবে? ফাইনাইট হবে। অবশ্যই তাহলে ভার্বের পরিবর্তন হয়েছে, কারণ মেইন ভার্ব মানে মূল ফর্ম থেকে একটু পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা, তারপর পরটা দেখো, উই লার্ন আওয়ার লেসন রেগুলারলি। এই উইটা বলো তো কি ফার্স্ট না সেকেন্ড না থার্ড? ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন অনুসারে কিন্তু সেই জন্য লার্নটা যেভাবে গঠিত বা সেভাবেই কিন্তু আছে, এর কোনো পরিবর্তন কিন্তু হয়নি। এর সাথে লার্ন এর যুক্ত হয়নি, আইএনজি হয়নি, 2 + b1 হয়নি, তাই না? সেই জন্য এটা যা আছে সেটাই আছে। আচ্ছা, এখন এই কথাটা কিন্তু তারপরে ওটা ফাইনাইট ভার্বে, কারণ আমরা বলতো পারসন অনুসারে যে আমরা পড়েছি না যে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এবং যদি ওই যে বলছি না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তার ভার্বের সাথে এস অথবা এস যোগ হয়। কিন্তু যদি ধরো আমরা যদি ওই যে কি বললাম
মানে থার্ড পারসনের কথা বলছে, ফার্স্ট পারসন, সরি একটু মিস্টেক বলছে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সে ভার্বের সাথে এস অথবা এস হবে, ফার্স্ট পারসনের সাথে তো এস অথবা এস হবে না। কারণ আই অ্যাম ওটা আমরা যেগুলো বলি ওখানে কি আমরা কোনো সময় বলছি, কোনোভাবে তো আর বলি না এস বা তো এস হয়নি এখানে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসনের মধ্যেই হয় তাহলে সে এস অথবা এস হবে, তাছাড়া তো আর অন্য জায়গায় হবে না। সেই জন্য এই লার্নটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। আরেকটা তথ্য লাগবা যে একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে ওটা অবশ্যই ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে, ফাইনাইট ভার্ব হবে। একটা সেন্টেন্সে একটা ভার্ব মানে সেটা ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্সে একটা ভার্ব মানে কি ফাইনাইট ভার্ব। আচ্ছা তাই এটাতে আমরা আরেকটু তারপরে এখানে আমরা একটু পরে আসতেছি। তাহলে একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে সেটা কি ভার্ব হবে, ফাইনাইট ভার্ব হবে। একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে, একটা ভার্ব থাকে তাহলে সেটা কি হয়ে যায়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্সে যদি কয়টা ভার্ব থাকে, একটা, তাহলে সেটা কি হবে, অবশ্যই ফাইনাইট ভার্ব। আচ্ছা আমরা বলো তো একটা সেন্টেন্সে যদি পাশাপাশি দুইটা ভার্ব থাকে, দুইটা যদি ভার্ব থাকে তাহলে কোনটা ফাইনাইট ভার্ব হবে আর কোনটা নন ফাইনাইট ভার্ব হবে? না, ফাইনাইট একটা সেন্টেন্সে দুইটা, এই তথ্যটা একটু মাথায় রাখবেন। একটা সেন্টেন্সে আমরা অনেক সময় দেখেছি না যে একটা সেন্টেন্সে পাশাপাশি যদি দুইটা ওয়ার্ড থাকে, ওইটা আমরা বলেছি যে ড্যাপ। ড্যাপ মানে কি ডিটারমিনার, আর্টিকেল, প্রিপজিশন, পজেসিভ। এই এদের পরে যদি পাশাপাশি একটা ওয়ার্ড থাকে তাহলে এই ওয়ার্ডটা অবশ্যই নাউন ওয়ার্ড হয়। আর একটা সেন্টেন্সে পাশাপাশি যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে এটা নাউন হয়, এটা অ্যাডজেক্টিভ হয়, তাই না? ঠিক তেমনি ভাবে একটা সেন্টেন্সে যদি দেখো পাশাপাশি দুইটা ভার্ব আছে তাহলে এই প্রথমটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা শর্টকাটে লিখতেছি, দেখো এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্সে যদি পাশাপাশি দুইটা ভার্ব থাকে প্রথমটা হচ্ছে ফাইনাইট ভার্ব, পরেরটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা উদাহরণ দেখাচ্ছি, আগে একটু লিখে ফেলো। দেখো একটা সেন্টেন্সে যদি পাশাপাশি দুইটা ভার্ব থাকে প্রথমটা হচ্ছে ফাইনাইট ভার্ব, দ্বিতীয়টা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। মনে থাকবে? আচ্ছা, ফাইনাইট ভার্ব এবং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আরেকটু আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট তো আবার ক্লাসিফিকেশন আছে, তাই না? এখন এই দুইটা ফাইনাইট এবং নন ফাইনাইট তো অপশনগুলোতে থাকবে না, কারণ সবাই কেন ফাইনাইট এবং নন ফাইনাইট চেনে, তাই না? এখন এই অপশনগুলো থাকবে। একটা সেন্টেন্সে যদি পাশাপাশি দুইটা ভার্ব থাকে প্রথম ভার্বটা কি বি ভার্ব হিসাবে ব্যবহৃত হবে, দ্বিতীয় ভার্বটা হচ্ছে মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হবে। এখন এটা আমরা একটু পরে আসি, আরেকটু মানে ক্লাসিফিকেশন গুলো একটু দেখাই দিই। তাহলে আমরা ভার্বকে সাধারণত বা প্রধানত কত ভাগে ভাগ করেছিলাম? দুই ভাগে, তাই না? একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা কি নন ফাইনাইট ভার্ব। বুঝতে পারবা? এফ এন মানে ফাইনাইট আর এন এফ বি মানে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন এই ফাইনাইট ভার্ব আবার কিন্তু দুই প্রকার, তাই না? একটা হচ্ছে মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, অপর নাম হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি, একটা লিখবো মেইন ভার্ব, অপর নাম লিখবো প্রিন্সিপাল ভার্ব। আর এটা এখানে লিখবো হেল্পিং ভার্ব, অপর নাম লিখবো হচ্ছে অক্সিলারি ভার্ব। দুইটা ফাইনাইট ভার্ব হচ্ছে আবার প্রধানত দুই প্রকার, একটা মেইন ভার্ব অপর নাম প্রিন্সিপাল ভার্ব, আর দুই নাম্বার হেল্পিং ভার্ব অপর নাম অক্সিলারি ভার্ব। বাংলাতে বলা হয় এই হচ্ছে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব। আর এ হচ্ছে মেইন ভার্ব, মানে সে নিজে নিজেই অর্থ প্রদান করতে পারে, অন্যের উপর নির্ভর হতে হয় না। এই ট্রানজিটিভ মেইন ভার্ব আবার ভাগ আছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, হ্যাঁ আবার ভাগ আছে। আর ভার্বের তো শেষ নেই, ভার্বের ক্লাসিফিকেশন তো অনেক বড়। তাহলে এখন আমরা এটা আগে দেখি। আচ্ছা, মেইন ভার্বটা বুঝতে পেরেছো?
তাহলে মেইন ভার্ব এবং হচ্ছে হেল্পিং ভার্ব। মেইন ভার্বের সংখ্যা কি? একটা সেন্টেন্সে যদি একটা মাত্র ভার্ব থাকে, ওটা ফাইনাইট ভার্ব ছিল, ওই ফাইনাইট মানে একটা ভার্ব, সেন্টেন্সে একটা ভার্ব মানে সেটা এখন মেইন ভার্ব। বুঝতে পেরেছো? দেখো একটু মাথায় রাখো, আমার এটা একটা ঘড়ি না, তোমার হচ্ছে আমরা এটা মনে করো হচ্ছে গোল্ড কালার, তাই না? গোল্ড হচ্ছে কি, মনে করো এটাই হচ্ছে গোল্ড। এই গোল্ডটা ভেঙে তোমরা কি কি করো? কানের দুল করো, পায়েল করো, মুকুল করো, ইত্যাদি গুলো তো হয় না? আচ্ছা, এই তুমি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে করে ফেলছো। এখন প্রত্যেকটাই এর মূল কি? গোল্ড থেকেই তো আসছে, গোল্ড থেকে আসছে না? তাহলে ঠিক এই বারগুলো কোথা থেকে আসছে? ফাইনাইট ভার্ব থেকেই তো আসছে। তাহলে ফাইনাইট ভার্ব থেকে যেটা আসবে, এখন তোমাকে তো আর চাইবে না, আমি তোমাকে বললাম যে মাদার, এই মাদার কোন পার্টস অফ স্পিচ? নাউন, নাম বোঝাচ্ছে। আচ্ছা, মাদার দিলে আর মনে করো আমরা কলম দিয়ে লিখতেছি পেন, পেন কোন পার্টস অফ স্পিচ? নাউন। এখন আমরা বললাম নাউনের মধ্যে কোনটা, নাউনের মধ্যে কোনটা, তখন এটা পেনটা কোথাও কোন ইসের মধ্যে হবে বলো তো? কমন হবে, সকল পেনকে বোঝাচ্ছে। তাহলে আমরা দেখো নাউনের মধ্যে কমন নাউনে আসলাম, আর পার্টস অফ স্পিচে কি আসলাম? নাউনে আসলাম। ঠিক তেমনি ভাবে এখানে বলবে, যদি বলা হয় এটা কোন ভার্ব, তাহলে সেটা ফাইনাইট ভার্ব। ফাইনাইটের মধ্যে যদি আবার স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে দেয়, তাহলে সেটা হবে মেইন ভার্ব অথবা অপর নাম প্রিন্সিপাল ভার্ব। বুঝতে পেরেছো? তাই সেই জন্য একটা সেন্টেন্সের একটা ভার্ব মানেই মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, আর হেল্পিং ভার্ব মানে কি, যেটা অপর নাম কি, সাহায্যকারী ভার্ব। অর্থাৎ এই ভার্ব এ নিজে নিজেই কি করতে পারে? অর্থ মানে নিজে নিজেই অর্থ প্রদান করে, অর্থাৎ কোনোর উপর নির্ভর হতে হয় না। আর এরা কি অন্যর সাহায্য করবে, মানে অন্য সাহায্য ছাড়া এরা গঠিত হতে পারে না। সেটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এবার এদের আবার প্রকারভেদ আছে, একটা হচ্ছে মডাল অক্সিলারি, তারপরে আবার মানে অনেকগুলো প্রকারভেদ। এতগুলো আমাদের পরীক্ষার মানে দরকার নেই, আমরা যেগুলো আপাতত দরকার সেগুলো আমরা নিয়ে আলোচনা করি। একদিনে সবগুলো আলোচনা করলে একটু ইয়া হয়ে যায়। তাহলে এতটুকু তো বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তোমাদের আরেকটু তথ্য দিব। এই মেইন ভার্ব আবার হচ্ছে তিন প্রকার হয়, একটা হচ্ছে বলা হয় ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। কিন্তু ওই লিঙ্কিং এরটা আমরা এখানে আগে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভটা একটু শিখে নেব। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, লেখো ট্রানজিটিভ ভার্ব এবং হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আগে লেখো, আমি কিন্তু এখন एग्जांपल দিচ্ছি না, एग्जांपल গুলো সরাসরি দিয়ে দিচ্ছি। দেখো এখন তো সাথে সাথে एग्जांपल দিলে কিন্তু অনেকই পারবো, কিন্তু পরীক্ষার হলে কিভাবে আসবে সেগুলো আমরা দেখা দিচ্ছি। এখন তো লাগে তোমাদের আমি লেখাই নিচ্ছি। মেইন ভার্ব প্রথমত আবার হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। লেখো ট্রানজিটিভ মানে কি? সহজ ভাষায় বলবো যে সেন্টেন্সের অবজেক্ট লাগে, অবজেক্ট কি করবে? অবজেক্ট থাকবে, যে সেন্টেন্সের অবজেক্ট থাকবে সেটা ট্রানজিটিভ। কি বলো? যে সেন্টেন্সের অবজেক্ট থাকবে, দেখো যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে সেটা কি? সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দেখো যে সেন্টেন্সের অবজেক্ট থাকবে তাকে আমরা বলবো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যে সেন্টেন্সের কি হবে? অবজেক্ট হচ্ছে থাকবে, সেটা কি? ট্রানজিটিভ। আর ইনট্রানজিটিভ কি? যার অবজেক্ট থাকে না, অবজেক্ট থাকে না, সেটা কি? সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। বলা লাগছে ফ্যানটা কাল আজকে ঠিক করতে হবে, মানে ফ্যানের পাওয়ারটা কমে গেছে। ট্রানজিটিভ কি? যেটা হচ্ছে অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভ মানে কি? অবজেক্ট থাকবে না। আমি যদি এখন বললাম she dance, এই ডান্স কে দাগ দিয়ে দিল, এটা ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব? she dance ট্রানজিটিভ, অবজেক্ট কি আছে? তাহলে ইনট্রানজিটিভ ডান্স হবে না, ডান্স মানে ডান্সেস আমি বোঝাচ্ছি ইএস দিতে হবে, কারণ এই যে she আছে না, আমরা বোঝানোর ক্ষেত্রে মানে সম্পূর্ণই লিখছি আমরা বললাম ধরো she, কারণ ওখানে মানে বোঝানোর ক্ষেত্রে পরীক্ষার হলে তো আর রূপ পরিবর্তন মানে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিতে পারে, তাই না? she dances আমরা বললাম she dances, এখানে দিয়ে দিল ডান্স, মূল ওয়ার্ড দিল। ডান্সটা হচ্ছে ইনট্রানজিটিভ না ট্রানজিটিভ?
ইনট্রানজিটিভ, কারণ কোনো অবজেক্ট নেই। অর্থাৎ অবজেক্ট যদি থাকে তাহলে সেটা হবে ইনট্রানজিটিভ, আর অবজেক্ট না থাকলে সেটা ইনট্রানজিটিভ। আচ্ছা, এখন তোমাদের আমি বললাম, বলো তো দেখি, স্টপ ইট, লাইক ইট, এটা তো সম্পূর্ণ, মানে সম্পূর্ণতা আগে বলবে, কারণ এখানে কোনো আন্ডারলাইন মার্ক করবে না। বললো স্টপ ইট, একবার মুছে আবার লেখেন। আমরা বললাম হচ্ছে এখানে স্টপ ইট লাইক ইট, এই সেন্টেন্সটাতে বলো তো এটাতে যদি এইভাবেই দেয়, স্টপ ইট, লাইক ইট, অ্যাভয়েড ইট, এইগুলো যদি দিয়ে বলে, এটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? কি হবে? ট্রানজিটিভ। লেখো কোনো সেন্টেন্সের শেষে যদি ইট থাকে, কি থাকে? ইট থাকে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কোন সেন্টেন্সের শেষে যদি ইট দিয়ে, অর্থাৎ ইট দিয়ে যদি কোন সেন্টেন্সকে শেষ করা যায়, বা সহজ কথায় লেখো কোন সেন্টেন্সে যদি ইট থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব। ইট যদি ইট থাকে, কোন সেন্টেন্সে যদি ইট দ্বারা বাক্য শেষ হয় এবং ইট থাকে, হ্যাঁ শেষ হবে, বেশিরভাগ শেষ থাকবে, ইট দ্বারা বাক্য শেষ হয়, তাহলে সেটা হবে কি? ট্রানজিটিভ। আমি এখন আরেকটা বললাম, বলো তো কাম হেয়ার, কাম হেয়ার, তারপরে বললো গো দেয়ার, এই সেন্টেন্সগুলো কি? কাম হেয়ার এবং হচ্ছে গো দেয়ার, না এটা হচ্ছে ইনট্রানজিটিভ। লেখো ইট দ্বারা কোন সেন্টেন্স শেষ হলে ট্রানজিটিভ, হেয়ার এবং দেয়ার দ্বারা শেষ হলে ইনট্রানজিটিভ। লেখো ইট দ্বারা কোন সেন্টেন্স শেষ হলে সেটা ট্রানজিটিভ, হেয়ার এবং দেয়ার দ্বারা কোন সেন্টেন্স শেষ হলে সেটা ইনট্রানজিটিভ। এটা হচ্ছে ইনট্রানজিটিভ, আর ইট দ্বারা হলে সেটা হচ্ছে ট্রানজিটিভ। বুঝতে পারছো? কাম হেয়ার গো দেয়ার মানে এরকম যদি হয় হেয়ার এবং দেয়ার দ্বারা, তাহলে সেটা কি হবে? ইনট্রানজিটিভ হবে। আর যদি বলে ইট দ্বারা কোনো কিছু শেষ হয় তাহলে সেটা ট্রানজিটিভ। বুঝতে পেরেছো? মোটামুটি তো ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা আছে কি? আচ্ছা, এখন আমরা এখানে আসবো মোটামুটি ভার্বের এইটুকু, তারপর আমরা পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন এইখান থেকে দুইটার মধ্যে ফাইনাইট এবং নন ফাইনাইটের দ্বারা একটু পার্থক্য দেখো। আমরা বলছি মাদার কুকস ফুড ডেইলি, এই সেন্টেন্সটাই যে কোনো একটা ভার্ব বলো তো, ফাইনাইট ভার্বের কোনটা ভার্ব? কুকস হচ্ছে ভার্ব, তাহলে এই সেন্টেন্সে কয়টা ভার্ব আছে? এই একটাই ভার্ব, তাহলে এই একটা, এই ভার্বটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। ফাইনাইট যদি অপশনে না থাকে তাহলে কি দিতে হবে? মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এই সেন্টেন্সে টুডে আই ওয়ান্ট টু কুক, এখানে দেখো তো কয়টা ভার্ব আছে? দুইটা ভার্ব, তাহলে প্রথম ভার্বটা কি? ফাইনাইট ভার্ব। আর টু কুক ওই জায়গা বলছে না বি প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম আর ভার্বের সাথে আইএনজি, সেটা হচ্ছে কি? নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফাইনাইট আর এটা নন ফাইনাইট। ঠিক এই একভাবেই আমরা বলতে শি স্যাং এ সুইট সং। এখন এই সেন্টেন্সটা একটা কিন্তু গান, একটা হচ্ছে নাউন, আর একটা গান করা, এটা একটা ভার্ব। মানে কিছু কিছু শব্দ ওই যে আমরা যেমন সমজাতীয় ক্রিয়া যেমন আছে না, সমজাতীয় কর্ম এরকম করতে আছে। এখন এই সেন্টেন্সে এই যে স্যাং আর এই যে সং, এটা কিন্তু নাউন আর এটা হচ্ছে ভার্ব হিসাবে, কারণ আমরা সাবজেক্টের পর যাই বসবে সেই ওয়ার্ডটাই ভার্ব হয়ে যায়, তাই না? তাহলে এই ওয়ার্ড এটা তাহলে কি হবে বলো তো? আচ্ছা, তারপরে আবার এইটা দেখো, আমরা বলছি ইংরেজি প্রত্যেকটাই কিন্তু ওদের গঠন অনুসারে বসে, গঠন অনুসারে বসে না, কারণ এই দেখো আর্টিকেল, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে না, এটা তাহলে নাউন, এটা কি আছে? সুইট এমনিতে মিষ্টি, মানে সেগুলো হচ্ছে কিন্তু মানে এইখানে মিষ্টি না, কিন্তু এখানে সুরের ভালো কণ্ঠ দেয় হিসেবে ব্যবহার। তাহলে বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখন এগুলো অনায়াসে বুঝতে পারবে না যে তাহলে কোনটা ফাইনাইট এবং হচ্ছে কোনটা নন ফাইনাইট। তাহলে এই বাক্যের বলো তো নন ফাইনাইট কোনটা? সিঙ্গিং আইএনজি আছে, তাহলে অনায়াসে তো একটা বাদ দিতে পারবে যেটা ফাইনাইট এবং নন ফাইনাইট। নন ফাইনাইট কি? 2 প্লাস বি হবে ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে নন ফাইনাইটের বৈশিষ্ট্য। নন ফাইনাইটের বৃদ্ধি ওইভাবে হয় না তো, যখন বৃদ্ধি হয় কি যে যখন তখন ওই যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তখন কিন্তু সচরাচর বৃদ্ধি হয় না নন ফাইনাইট।
তাহলে এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আবার প্রিন্সিপাল ভার্ব, এই যে আমরা ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করেছি, প্রিন্সিপাল এবং হচ্ছে অক্সিলারি। এইখানে দেখো আমরা এই যে প্রিন্সিপাল ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, প্রিন্সিপাল ভার্ব এবং হচ্ছে যেটাকে অপর নাম মেইন ভার্ব, আর অক্সিলারি ভার্ব অপর নাম কি হেল্পিং ভার্ব। অর্থাৎ মূল ক্রিয়া কি যেটা একটা সেন্টেন্সে একটা ভার্ব মানেই সেটা মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, আর অপর নাম হচ্ছে অক্সিলারি ভার্ব, অপর নাম কি হেল্পিং ভার্ব। তাহলে এগুলোকে আর আমাদের আর দেখানোর দরকার আছে? বুঝতে পারছো না? আমি দেখাই দেব। এটা তো মোটামুটি বুঝতে পারছো, তাই না? আচ্ছা, তারপরে আমরা তাহলে এখন আমরা আলোচনা করব, আমরা আজকে আলোচনা করব হচ্ছে পজিটিভ ভার্ব। দেখো, আচ্ছা তাহলে তোমাদের এখন প্রশ্নগুলো আমরা একটু এক্সাম্পল গুলো একটু দেখি, যে তোমরা দেখি এমনিতে বুঝতে পারছো কিনা। আগামীকাল আমরা ওটা শেষ করে দিব, যে বিগত বছরগুলোতে প্রিভিয়াস কোশ্চেনে কিভাবে প্রশ্ন আসে সেগুলো একটু দেখো। দেখো, 1 নাম্বার প্রশ্নতে বলছে, দেখো তো প্রিভিয়াস কোশ্চেনে কি দেওয়া আছে, বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক। বলছে এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, এভরি ইংলিশ সেন্টেন্স শুড হ্যাভ এ ভার্ব, এভরি ইংলিশ সেন্টেন্স হ্যাজ এ ভার্ব। মানে এমনিতেই বুঝতে পারছো যে সেই জন্য এই যে মাস্ট শব্দটা লিখছি, যে আমরা বুঝছো মানে আমার এক ভাই ছিল, মানে এমন মেধা খুবই ভালো, কিন্তু গণিত কিছু বুঝতো না, এ টু জেড গণিত মুখস্থ করতো। আমার জায়গায় বলছে রুবেল এত টাকা নিয়ে বাজারে গেছে, কারণ আমার জায়গায় যদি তোমাদের নাম বসে দেয় ওটি মনে করবে কম পাইলাম না ভাই, প্রশ্ন খুবই কঠিন হয়েছে। নাম মানে এমন হয়েছে যে আমাদের এমন গুলো কনসেপ্ট হয়ে গেছে, ওই মাসটা লেখার কারণ অবশ্যই লিখলে বলতে যে না মিল করতেছে না, সেই জন্য ওই মাসটা লেখা, যে মাস্ট থাকলে অবশ্যই ভার্ব লাগবে। তারপর বলো তো নাথিং লাস্ট ফরএভার, মানে হোয়াট টাইপ অফ ভার্ব ইজ লাস্ট, এই লাস্টটা কি? এখন অক্সিলারি ভার্ব, পার্টিসিপল, মেইন ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। এটা কি ভার্ব বলো তো? মেইন ভার্ব। আচ্ছা, মেইন ভার্ব এখানে কি? এটা কিন্তু পার্টিসিপল, আর এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব না। অনেক সময় আমরা প্রশ্ন করি কি, এই যে এরকম থাকবে যে প্রশ্ন দিয়ে দিয়েছে নাথিং লাস্ট, অবজেক্ট আছে না, এটা তো অবজেক্ট হবে দেখবে না, লাস্ট এই তো কমন পড়ে গেছে, মনে করবে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এটা যে পার্টিসিপল এরকম, কিন্তু বিষয়টা কোনিভাবে বুঝতে পারোনি। দেখো বলছে নাথিং লাস্ট ফরএভার, এই বাক্যে একটাই ভার্ব আছে না, একটা ভার্ব থাকলে কি সেটা মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, পার্টিসিপল তো না, মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে অপশনগুলো এটা কি আর প্রিন্সিপাল বানান? এটা তো পার্টিসিপল, পার্টিসিপলের বৈশিষ্ট্য কি ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে এটা কি হবে বি নাম্বার, সেই জন্য এটা হচ্ছে মেইন ভার্ব হবে। একটা কথা বললাম, পার্টিসিপেল তো ভিতরে হলো, মানে ইডি হলো, পার্টিসিপেল তো তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট পাস্ট এবং হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ওই পারফেক্টে কি হ্যাভিং প্লাস ভার্বের ভিত্তি থাকবে, আর হচ্ছে পাস্টের ক্ষেত্রে ভার্বের শুধু ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু ভিত্তি হিসেবে ব্যবহৃত, কিন্তু ওগুলো তো দেয় না, মানে দেয় হ্যাভিং এরটা দেয়, আর শুধু ধরো যে ভার্বের সাথে আইএনজি মেইন যেটা দেয় এটা। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দুইটা তথ্য তাহলে এখান থেকে, তাহলে এখন আমরা বললাম আই এম ইন ক্লাস 12, এই 12 কে দাগ দিল, তাহলে এটা কি বলো তো? প্রিন্সিপাল অক্সিলারি ফ্যাক্টরেটিভ কগনেটিভ ভার্ব। 12 ভার্ব, এই 12 বিষয় মানে এম কে দিয়ে দিয়েছে, আমরা 12 না বোঝানোর জন্য ক্লাস এমটা তো ভার্ব, 12 কে একটা সংখ্যা এম, এম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মানে একটা সেন্টেন্সে একটা ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, অপর নাম প্রিন্সিপাল না থাকলে তখন কি হতো? মেইন ভার্ব হতো। বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এগুলো থাকবে প্রশ্ন এরকম। এখন আমরা আজকে এখন আলোচনা করব হচ্ছে লেখা হচ্ছে পজিটিভ ভার্ব। বুঝতে মানে সমস্যা হচ্ছে? পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব মানে কি বলতো? পজিটিভ ভার্ব পজিটিভ অর্থাৎ আমরা একটা সহজ সংজ্ঞা, পজিটিভ ভার্ব বলতে কি বোঝায় বলো তো? যে ভার্ব নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজটা করিয়ে দেয়, তাদেরকেই বলে পজিটিভ ভার্ব।
অর্থাৎ আমি কাজ করি না, তোমাদের দিয়ে কাজটা করিয়ে নিই। যে প্রধানমন্ত্রী এখন প্রধান উপদেষ্টা আছে, সে কি কাজ করতেছে? অন্য যারা কাজ করছে না, আমাদের যারা প্রধানমন্ত্রী বা যে এমপি গুলো হয়, এমপি কি নিজে এসে রাস্তায় কাজ করে? লোকজন দিয়ে কাজ করে না, তাই না? ঠিক পজিটিভ ভার্বটা মূল বিষয়টা হবে যে ভার্ব নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়, তাকেই পজিটিভ ভার্ব বলে। যে কি নিজে কাজ করে না, তাহলে আমরা সহজ কথা বলবো যে নিজে কাজ করে না, কিন্তু অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়, কিন্তু অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়, সেই হচ্ছে পজিটিভ ভার্ব। যে নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কি করে? কাজটা করিয়ে নেয়। আমরা বাংলা দেখলে তো ভয় পাই। আমরা যদি বলি মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এই বাক্যে কাজটা করতেছে কে বলতো? শিশু করতেছে, কিন্তু কাজটা করিয়ে নিচ্ছে মানে মা কিন্তু শিশুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, মা কিন্তু কাজ করতেছে না, শিশুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে না, ওই শিশুটাই হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা বললাম রাখাল গরুকে ঘাস খাওয়ায়, রাখাল কি ঘাস খাচ্ছে? গরুকে দিয়ে খাওয়াই নিচ্ছে না, ওই গরু হচ্ছে পজিটিভ ভার্ব। বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে যে নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়, সেটাই অন্যকে দিয়ে করে দেয়। অন্যকে দিয়ে করলে সে পজিটিভ হয় না, যে করছে সে হয়। যে করছে সে হচ্ছে পজিটিভ। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, শিশুরা পজিটিভ হিসেবে মা দেখাচ্ছে না, মা দেখো, আমি বললাম মা শিশুকে চাঁদ দেখায়, ওই কাজটা তো আমি আচ্ছা দেখছে তো শিশু, তাই না? সেটা মা হলো না পজিটিভ। মা দেখো না, শোনো, এটা হতেই পারে, প্রশ্ন করা উচিত, কারণ প্রশ্ন না করলে তো বুঝবে না। দেখো আমাদের তো সরকার থেকে ত্রাণ দিচ্ছে কোনো কিছু। তোমার বাসা কোথায়? চাঁপাইনবাবগঞ্জ? তানোর। আচ্ছা, তানোর বাসা। তোমাদের তানোরের এমপি কে ছিল? আচ্ছা, যেই থাকো, হ্যাঁ, দেখো আমরা কি মানে সচরাচর সরকার থেকেই তো ত্রাণ দিচ্ছে, বা সরকার থেকেই তো সবকিছু টাকা পয়সা দিচ্ছে। আমরা কি প্রথমত সরকারের নাম বলি? তোমাদের যে এমপি তার নাম বলি না, যে এই এমপির কারণে আমরা কাজটা করতে পেরেছি। সরকারই তো মোট কিছু দিচ্ছে, ঠিক? কাজটা তো ধরো যে করিয়ে নিচ্ছে ওকে দিয়ে, কিন্তু মূল তো আরেকজন থাকে। মূল বিষয়টা হচ্ছে কি, আচ্ছা এই যে শাকিব খানের যে একটা বরবাদ সিনেমা হয়েছে না, বরবাদ দেখছো না? বরবাদের পরিচালক কে জানো? বরবাদ রায়হান রাফির বরবাদ না, ওর হচ্ছে নাম হচ্ছে কি জানি, মেহেদি হাসান বিজয়, আর পরিচালক হচ্ছে মেহেদি হাসান বিজয়, তাই না? এর পরিচালক মেহেদি হাসান বিজয়। আমরা এখন তাণ্ডবের হচ্ছে রায়হান রাফি। আচ্ছা দেখো তো, মূল কাস্টকে পরিচালক খালি স্ক্রিপ্ট লিখে দিয়েছে, খালি স্ক্রিপ্ট, আর অভিনয়টা করছে কে? নায়ক শাকিব খান অভিনয় করছে। তাহলে দেখো কাজটা করছে কে? শাকিব খান না? ওই শাকিব খানের ওই হচ্ছে শিশু, মানে ভার্ব মানে কি? যেগুলো কাজ করবে, যে নিজে কাজ করবে। এইটা রাখাল গরুকে ঘাস খাওয়ায়, রাখাল কি কোনো কাজ করছে? ঘাসটা খাচ্ছে কে? গরু না? ওইটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা বাংলা আসবো না, যে বাংলা করবো তখন, তাছাড়া বাংলা উদাহরণ দিলে আরো বেশি ভুলে যাও, তাই না? আরো তখন হতাশ মনে হয় কি বোঝাচ্ছে আর কি হয়। পজিটিভ ভার্ব মানে যে ভার্ব নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কি করে? কাজটা করিয়ে নেয়। আমরা সহজ হিসেবে চলে যাচ্ছি ওখানে। উদাহরণ দিয়ে সহকারে দেখাই দিচ্ছি, মানে যতগুলো বহুল প্রশ্ন আছে। দেখো পজিটিভ ভার্ব, তাহলে আমরা কি সংজ্ঞাটা পেয়েছি? সাবজেক্ট যখন নিজের কাজ না করে অন্যকে দিয়ে একটা কাজটা করিয়ে দেয়, তাকেই কি বলে? সেটাই পজিটিভ ভার্ব। যে নিজের কাজ করবে না, অন্যকে দিয়ে কাজটা করিয়ে দেয়। আমরা সহজ ভাষায় যদি বলি ইট, ইট মানে কি বলতো? ইট মানে হচ্ছে খাই, মূল হচ্ছে কি? খাই, তাই না? আর এই শব্দকে যদি ফিট, ফিট মানে কি? খাওয়ানো। এই যে নো আছে না, কাজটা অন্যকে দিয়ে করা নিচ্ছে, খাওয়ানো। আমরা বলি লার্ন মানে কি? লার্ন মানে শেখা, আর টিচ মানে শেখানো।
এই শেখানো, খাওয়ানো, দেখানো, পড়ানো, ঘুমানো, এই যে এগুলো নো যারা যেগুলো আছে সেইগুলোই হচ্ছে পজিটিভ ভার্ব। বুঝতে পেরেছ? দেখো আমরা একটু সেন্টেন্স একটু দেখাই দেই। এই যেখানে আমরা একটা চার্ট দিয়েছি, এই চার্টটি দেখো, এই যেগুলো হচ্ছে মূল ভার্ব। ইট মানে হচ্ছে খাওয়া বা খাই, আর পজিটিভ ভার্ব হবে কি ইট খাওয়ানো। লার্ন মানে শেখা, টিচ মানে কি শেখানো, নো মানে জানা, ইনফর্ম মানে জানানো। অর্থাৎ এই যে এই পাশের যে ভার্বগুলো দেখতে পাচ্ছ এরাই কি, এরাই হচ্ছে পজিটিভ ভার্ব। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে যদি বলে নিচের কোনটি পজিটিভ ভার্ব, চিনতে পারবে না। এই মোটামুটি এই কয়টা ওয়ার্ড, কিন্তু এগুলো কি পরীক্ষার হলে থাকে? এগুলো থাকে না। পরীক্ষার হলে থাকে কোনগুলো, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। পরীক্ষার হলে যেগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো পরীক্ষার হলে, আচ্ছা বলো এই মেক, পরীক্ষার হলে লেট, পরীক্ষার হলে গেট, পরীক্ষার হলে হেল্প, পরীক্ষার হলে হ্যাভ। এইগুলো কি সাধারণত এরা কি পজিটিভ ভার্ব? পজিটিভ ভার্ব না, মানে ওই সেন্টেন্সে বসে পজিটিভ ভার্বের মতন কাজ করে দেখেই এদেরকে পজিটিভ ভার্ব হিসেবে আমরা চিনি। আসলে কি এরা পজিটিভ ভার্ব? এরা তো পজিটিভ ভার্ব না, কিন্তু ওই সেন্টেন্সে বসে দেখেই মানে দুইটা ভার্ব হিসেবে বসে যায়, সেই জন্য এরা পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। আচ্ছা, এখন আমাদের এই যে এখানে কয়টা ওয়ার্ড লিখেছি? 5টা লিখেছি। এই 5টার এখন আমাদের নিয়ম শিখতে হবে। নিয়ম সবভাবে সহজ করে বললেই অনেক সে বুঝতে পারবা। এখন দেখো আমরা প্রথমে সেই জন্য পূর্বেই বলেছি পজিটিভ ভার্ব চেনার উপায় আমরা একে একেই আলোচনা করি। 1 নাম্বার থেকেই ধরো আমরা আলোচনা করলাম লেট। লেট, আচ্ছা এই লেট একটা ভার্বে আমরা বলেছি রূপ কয়টা হতে পারে? 6টা হতে পারে কিন্তু, তাই না? সেই জন্য সবগুলোই যেগুলো মোটামুটি লিখে নিবা। এরকম হতে পারে লেট হতে পারে, লেটস হতে পারে, লেটিং হতে পারে, লেটিং হতে পারে, টু লেট হতে পারে, এরকম 6টা হতে পারে। পজিটিভ ভার্ব চেনার উপায় শর্টকাট আমি যেভাবে লিখছি সেভাবেই লেখো। পজিটিভ ভার্ব চেনার উপায়, দুই পাশে দুইটা সাবজেক্ট থাকবে। লেট, এই পাশে একটা সাবজেক্ট থাকবে, এই পাশে একটা সাবজেক্ট। আমি যেভাবে লিখি ছোট করে এইভাবেই লেখো। দেখো তারপর আমরা অনেকগুলো উদাহরণ আছে, বিগত বছর যতগুলো প্রশ্ন আছে সবগুলো আমরা একে একে ধরে ধরেই শিখিয়ে দেবো। দেখো নাম্বার 1 হচ্ছে লেট। কোন সেন্টেন্সে যদি লেট থাকে পজিটিভ ভার্ব চিনবা কিভাবে? এই পাশে একটা সাবজেক্ট থাকবে, লেটের পরে একটা সাবজেক্ট থাকবে। এখন এই সাবজেক্ট এ ব্যক্তি কিংবা বস্তু। আমি বলছি আমি কিন্তু ব্যক্তি, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ হাত পা মুখ সবগুলোই কিন্তু বস্তু। তাহলে এই লেটের পরে এই সাবজেক্ট ব্যক্তি বস্তু যাই থাকুক এরপরে মানে মাথায় রাখবো ভার্বের বেস ফর্ম হবে। মানে বেস ফর্ম বলতে আমরা মনে রাখবো বিয়ন্ড। ওই এস বাই এস, এস বাই এস হতে পারে, কারণ এখানে বিয়ন্ডটা হিসেবে মনে রাখবা। কারণ তোমাকে বেস ফর্ম আর বিয়ন্ড মানে ওই এস প্লাস এস হতে পারে, কারণ আমরা জানি কি ভার্বের সাথে এস বেস দিলে তো সিঙ্গুলারই হয়, তাই না? সেই জন্য এটা দেখো বিয়ন্ড মাথায় রাখবা। জাস্ট এক কথা দেখো, লেটের পরে পূর্বের কিন্তু সাবজেক্ট দেখা যাবে না, কি দেখতে হবে? পরের সাবজেক্ট। পরের সাবজেক্টে ব্যক্তি কিংবা বস্তু যাই হোক সে কি হবে? বিয়ন্ড হবে। লেখা হয়েছে। আমরা এই কয়েকটা নিয়ম পরের পরে সবগুলো প্র্যাকটিস করাবো, আলাদা আলাদা প্র্যাকটিস করাচ্ছি না। এখানে একবার একটু জাস্ট দেখো, আর লেটের আগে যে সাবজেক্টটা এই সাবজেক্ট দেখার দরকারই নেই। আরে তুমি মানে নিয়ম ফেলাবা কি? পরীক্ষার হলে কি হয়? লেট দেখলাম, পরীক্ষার হলে তোমার চেনার উপায় কি? এই মনে করো এই প্রথম সাবজেক্টটা যদি তুমি দেখো, লক্ষ্য করো, তাহলে তো এই প্রথম সাবজেক্ট অনুযায়ী বার বসালে তো আর অন্যটা হয়ে যাবে। সেই জন্য শুধু চেনার জন্য, পজিটিভ ভার্ব চেনার জন্য লেটের পূর্বে একটা সাবজেক্ট থাকবে, পরে একটা সাবজেক্ট থাকবে। তাহলে তুমি মনে করবে যে এটা পজিটিভ ভার্ব থেকে দিয়েছে, তাহলে আমরা এই নিয়মটা ব্যবহার করতে পারবো। বুঝতে পেরেছো কি? আচ্ছা 1 নম্বর শেষ। তাহলে কোন প্রশ্ন? আচ্ছা লেট, তাহলে কি এই লেটের কিন্তু এইগুলোর যে কোনো একটা ফর্ম এখানে থাকতে পারে, শুধু লেটে না, ওই 6টার যে কোনো একটা থাকতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা 2 নম্বরে যাও। 2 নম্বরে দেখো, 2 নাম্বার আমরা 2 নম্বরে আমরা আসতে পারি হচ্ছে মেক। লেটের পরে যদি বি থাকে তখন বি3 হবে, তখন বি3 হবে, কিন্তু ওগুলো বেশি মানে পজিটিভ ভার্বের ওই যে ব্যতিক্রম নিয়ম হিসাবে থাকে। আচ্ছা ধরো ওটা যেহেতু আমি ওটা বলতে চাইলাম না, তারপর একটু লিখে ফেললাম।
এই লেটের পরে যদি বি থাকে, বি3 এগুলো বেশি নিয়ম আসবে। তারপর আমি বলতে চাইলাম না ল্যাক করতে লিখে লেটের পরে বি যদি থাকে তাহলে কি হবে ভার্বের বি3। আরেকটু লিখে নিবা এই লেটের পরে যেগুলো বসে, এই লেটের পরে কি বসে বলতো অবজেক্টিভ ফর্ম কিন্তু, তাই না? প্রোনাউন বসে না লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, তাই না? এটা একটু মাথায় রাখবে। কিন্তু লেটের পরে আমরা বলি না লেট মি গো, ওই মিটা কিন্তু বসে না, কিন্তু আমরা ওই প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে মিটা নিয়ে আসি আর কি, কিন্তু এটা হচ্ছে বাহুল্য দোষের হয়ে যায়। আচ্ছা, তাহলে লেটের পরে বিভাগ যদি বি থাকে তাহলে সেটা কি হবে ভার্বের বি3 হবে। আচ্ছা, এখন আমাদের 2 নম্বর নিয়মটা আসি। আমরা হচ্ছে মেক, মেক ক্ষেত্র চিনার ক্ষেত্রে মেক থাকতে পারে, মেক থাকতে পারে, টু মেক থাকতে পারে, মেকিং থাকতে পারে, কিনা পারে। পজিটিভ ভার্ব চিনার উপর কি এই পাশে একটা সাবজেক্ট থাকবে, এই পাশে একটা সাবজেক্ট, এই পাশে একটা সাবজেক্ট, এই পাশে একটা সাবজেক্ট। এখন এই সাবজেক্ট ব্যক্তিবস্তু যাই হোক বিয়নই হবে। লেটের ক্ষেত্রে ব্যক্তিবস্তু যাই থাকুক বিয়ন, ব্যক্তিবস্তু যাই থাকুক এটা হচ্ছে বিয়নই হবে। ব্যক্তিবস্তু যাই থাকুক এটাই হচ্ছে বিয়ন হবে। মেক, মেড, টু মেক, মেকিং মানে যেগুলো থাকতে পারে 6টা যেটা, এরপরে ব্যক্তিবস্তু যাই থাকুক বিয়ন হবে। হ্যাঁ বিয়ন হবে মেকের ক্ষেত্রে, লেটের ক্ষেত্রে এবং হেল্পের ক্ষেত্রেও। আমরা আরেকটা এখন দেখাবো। লেখা শেষ। আমরা আগে 6টা নিয়ম করে তারপরে দেখো উদাহরণ কতগুলো আছে সবগুলো দেখাচ্ছি। দেখো আমরা এখন তারপরে লিখবো হচ্ছে হেল্প, হেল্পের নিয়মটাও একই। আর আরেকটা থাকে হেল্প যদি বিয়ন না থাকে তখন ভার্বের সাথে আইএনজি হয়। হেল্প, টু হেল্প, হেল্পিং এগুলো থাকতে পারে। এই বিয়ন ব্যক্তি যাই থাকুক তাহলে কি হবে বিয়ন। যদি দেখতা ওই অপশনে বিয়ন নেই তারপরে লিখবা অন্যথায় ভার্বের সাথে আইএনজি হবে। এটা একটু দেখে নিবা হেল্পের ক্ষেত্রে শুধু। যখন অপশনগুলোতে দেখতেছো বিয়ন নেই ভার্বটা তখন কি হতে পারে ভার্বের সাথে আইএনজি হতে পারে। এটা একটু হেল্পের নিয়ম একটু লিখে নাও। এখন হেল্পের ক্ষেত্রে দিয়েছে, হেল্পের ক্ষেত্রে মনে করো এই দ্বিতীয় সাবজেক্টের পর বিয়ন ফর্মের কোনো রূপ নেই, তখন কি দিতে হবে? তখন ভার্বের সাথে আইএনজি দিতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন 3 নম্বরের নিয়মে আমরা আসবো। 3 নম্বর তো হলো, 4 নম্বরে আমরা আসবো হচ্ছে হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড হতে পারে হ্যাভিং, টু হ্যাভ। আচ্ছা, এই হ্যাভ ভার্বে বলতে এটার মূল ভার্ব কোনটা? হ্যাভ, কিন্তু হ্যাজ, হ্যাড কিন্তু নয়। হ্যাড কিন্তু ভার্বের বি3 হিসেবে ব্যবহৃত হয়, তাই না? বি3। আচ্ছা, তাহলে এই হ্যাভ এর ক্ষেত্রে পজিটিভ ভার্ব কখন হবে? দুই পাশে দুইটা সাবজেক্ট। এখন এই সাবজেক্ট যদি হয় এ ব্যক্তি, কি হয় ব্যক্তি, তাহলে কি হবে বিয়ন। আর এই দ্বিতীয় সাবজেক্টটা যদি হয় বস্তু তাহলে বি3। হ্যাভ এর ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্টটা যদি হয় ব্যক্তি তাহলে বিয়ন, যদি দ্বিতীয় সাবজেক্টটা হয় বস্তু তাহলে কি হবে বি3। লেখা শেষ? বিরক্ত মনে হচ্ছে? আমরা শেষ করে নেই তারপরে দেখাচ্ছি। লেখা শেষ? প্রীতি প্রীতি মনে করে খালি ভাই আমাকে বলে যে আর্ট করতেছে, ধর লেখা হয়েছে, প্রীতির লেখা কিন্তু সুন্দর আছে। তারপরে এখানে লেখা হচ্ছে গেট, গেট, গেটস, গেটিং, টু গেট মানে যেগুলোই থাকতে পারে, গট এরকম যেগুলো একটা ফর্ম থাকবে। এই তাহলে পজিটিভ ভার্ব চেনার উপায় এই পাশে একটা সাবজেক্ট, এই পাশে একটা সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে এখানে টু প্লাস বিয়ন হবে, এইটাই খালি পার্থক্য। গেটের ক্ষেত্রে যদি এই সাবজেক্টটা ব্যক্তিবাচক হয় তাহলে টু প্লাস বিয়ন, আর যদি বস্তুবাচক হয় তাহলে বি3। এখন এইগুলো একটু নিয়ম লেখো, তারপরে দেখো আমরা উদাহরণ দেখাই দিচ্ছি সবগুলো বিগত বছরে যেভাবে আসছে সেইভাবে।
একটা হেলথের ছিল, হেলথটা মধ্যে বাদ করছো, আবার একটা মেক ছিল, মেকেরটা লিখছো কি লেটটা বাদ করছো, তাহলে এই যে 1 2 3 4 5 পাঁচটাই। আচ্ছা লেখা হয়েছে, শেষ। আচ্ছা এখন দেখো তাহলে আমরা উদাহরণে আসতেছি, কিন্তু এতে লেখা শেষ তোমার। এখন দেখো এখন এইটা দেখো আগে, যে আগে প্রথমে তো চিনতে হবে তাই না, যে আসলে ও পজিটিভ বার কি পজিটিভ বার না। এই সেন্টেন্স দেখে তুমি কিভাবে বুঝলে এটা পজিটিভ বার? আচ্ছা এখানে দেখো হ্যাড আছে তাই না, এই পাশে একটা দা টিচার সাবজেক্ট না, আর এখানে যে একটা সাবজেক্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট থাকতে পারে কম না, কারণ ওর অবজেক্টিভ ফর্মও থাকতে পারে, তারপরে পজিটিভ ফর্মও থাকতে পারে তাই না, থাকতে পারে, তাহলে দুটোই মনে করবা সাবজেক্ট। তাহলে এটা একটা সাবজেক্ট আছে, এই পাশে একটা সাবজেক্ট। তাহলে হ্যাডের ক্ষেত্রে হিম, হিম মানে ব্যক্তি না বস্তু? ব্যক্তি। তাহলে এই হ্যাডের পরে তার ব্যক্তি থাকলে কি হবে? ব্যক্তি থাকলে কি বিয়ন না? বিয়ন ব্যক্তি থাকলে বিয়ন। তাহলে এখন সিট টু সিট স্যাট না সেটিং? শুধু এ নাম্বার হবে না? এ নাম্বার হবে না, সি নাম্বার হবে? সিট মূল ভার্ব না, তাহলে হচ্ছে এ নাম্বার। এটা স্যাট তো হচ্ছে বি2 ফর্ম হয়ে যাবে তাই না। সিট মানে কি বলো তো, কি বুঝতেছ না? তাহলে এক নাম্বারটা চলে গেল, কিন্তু 2 নাম্বারটা দেখো, এটা একটু মানে একটু ব্যতিক্রম, এক্সেপশন লিখে রেখেছি, এটা আমরা পরে আসতেছি। আচ্ছা 3 নাম্বার আমরা একটু দেখি, এখান থেকে দেখো তো সোজ দ্য কারেক্ট অন, নিচের কোনটি সঠিক। আগে তোমরা চিনবা যেটা পজিটিভ ভার্বের মধ্যে দিয়েছে কিনা। এরকমও তো থাকতে পারে নাকি, যে শুধুই ইয়া দিবে, কারেক্ট কোনটা সঠিক তো বুঝতে পারবে। বি নাম্বারটা হবে, এ নাম্বারটা হবে, এ নাম্বারটা হবে। কি কারণে এ নাম্বার হলো? এটা কি ভাবে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা এটা প্রথম কথা, তোমাকে তো আগে পরীক্ষার হলে এরকম যদি দেয়, এখানে কি কিছু বলছে? এটা পজিটিভ ভার্বকে দিয়েছে, এটা রাইট ফর্ম ভার্ব, এটা আছে মডাল ভার্ব, এগুলোকে দিয়েছে। তাহলে চিনবো কিভাবে? অপশনগুলো দেখে, এই যে প্রত্যেকটাতে দেখো হ্যাভ আছে তাই না। আচ্ছা হ্যাভ আছে, পজিটিভ ভার্ব কখন হবে? এই হ্যাভের পূর্বে একটা সাবজেক্ট থাকবে, পরে একটা সাবজেক্ট, তাহলে প্রত্যেকটাতে সাবজেক্ট আছে না। তাহলে দেখো হ্যাভের ক্ষেত্রে পরবর্তী যদি সাবজেক্ট থাকে, তাহলে তার ভার্ব কি হবে? বিয়ন হবে। এই যে তাহলে এটা কেন হলো না? এটা কেন হলো না? ভার্ব ভিতরে আছে বা ভার্বটা আইএনজি আছে। বুঝতে পেরেছো? একটু বারবার একটু মাথায় রাখলে তাইলে অনায়াসেই পারবা। আচ্ছা তাহলে এইটা দেখো তো, মেরি হ্যাড জন, তাহলে ড্যাশ এখানে দেখো তো, দেখো বি নাম্বারটা কেন? আচ্ছা তো এখানে বড় মুভমেন্ট বলো তো, এটা কোন সেন্টেন্স থেকে দেওয়া বা কোন ইয়া থেকে, টপিকস থেকে দেওয়া? পজিটিভ মধ্যে কিভাবে বলতে বলো তো, কিভাবে পজিটিভ ভার্ব? আচ্ছা হ্যাঁ আছে, হ্যাঁ তো আরো অন্য জায়গায়ও থাকতে পারে, থাকতে পারে না? তাহলে এখানে পজিটিভ ভার্ব কিভাবে বুঝবা? ম্যানি আপনার জনে দিয়ে কিন্তু তোমাকে সহজ কথা, পরীক্ষা শোনো, হাসাহাসি বিষয় না, পরীক্ষা হলে তো পারতে তো হবে নাকি। পরীক্ষা হলে তো আর ওখানে কি নিয়ম লেখা থাকে, এটা হচ্ছে নাউন থেকে দিলাম, এটা অ্যাডজেক্টিভ, এটা ভয়েস, এটা ন্যারেশন, এরকম কি থাকে, সবাই পারতে হবে তাই না। পরীক্ষা হলে তো আর এইভাবে দেয় না। তোমাকে পজিটিভ ভার্ব চেনার উপায়, এই ম্যারি একটা সাবজেক্ট, জন একটা সাবজেক্ট, তাহলে দুইটা সাবজেক্ট থাকলে তখন সেটা হয় পজিটিভ ভার্ব। কারণ দুইটা সাবজেক্ট থাকলে আর এই 4-5টা নিয়মের মধ্যে যদি থাকে তাহলে সেটা হয় পজিটিভ ভার্ব। তাহলে এরপরে জন বলো তো ব্যক্তি না বস্তু? ব্যক্তি। তাহলে এখানে কি হবে? শুধু ওয়াশ ভার্বের বিয়ন ফর্ম হবে। বুঝতে পারছো? আচ্ছা তারপরে দেখো, এটা বলো তো মোবিনি, দুই নাম্বার। আচ্ছা না 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 ওখানে তো নেই। আচ্ছা 3টা অপশনই আছে, বলো তো দেখি এটা।
The teacher had her student dash experience with ESP to write composition about wrote some composition of his had written. এটা কি হবে? এ নাম্বার। আচ্ছা এখানে আরেকটা অপশন মনে হয়, আরেকটা অপশন লাগবে। আরেকটা অপশন তো রাখিনি। সি আছে। শুধু রাইট হবে তো ওখানে একটু মিস্টেক হয়েছে, মানে সি নাম্বার বাদ করে চারটা অপশন। রাইট বানাই দেন। এটা হচ্ছে রাইট হলে পারে এটা হয়ে যেত, কারণ বি অন লাগবে, এটা একটু মিস্টেক হয়ে গেছে। কারণ আমরা জানি হেডের পরে এই পাশে একটা সাবজেক্ট আছে, এটাও তো সাবজেক্ট, আর এই সাবজেক্টটা হার স্টুডেন্ট, তাহলে কি ব্যক্তিগতকে বোঝাচ্ছে, তাহলে এটা বি অন ফর্মেই হবে। আচ্ছা তারপরে এইটা দেখো তো, এটা কি হবে? শুধু রাইট হবে, কারণ ওই যে দ্য স্টুডেন্টস রাইট। আচ্ছা তারপরে নবীন এটা বলো তো দেখি, নাইট হবে এটাতে দেখো যে হার ব্রাদার, মানে যে হাফ ব্রাদার, মানে হাফ ব্রাদার মানে কি জানো? সৎ ভাই। গুড। হাফ ব্রাদার মানে সৎ ভাই, মানে পিস্তুত ভাই, এরকম হিসাবে ব্যবহৃত হয়। হাফ ব্রাদার মানে সৎ ভাই। যে হ্যাড হার ড্যাশ দ্য ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট, তাহলে এখানে কি হবে বলো তো দেখি? হ্যাঁ ড্রয়িং হবে। দেখো আমরা বলছি কি হেডের ক্ষেত্রে বারবার বিয়ন্ড হবে না, হেডের ক্ষেত্রে এটা তো হার মানে কি তার বোঝাচ্ছে, আর ব্যক্তি তো বোঝাচ্ছে, বিয়ন্ড বোঝাবে, তাহলে এখানে অপশনে নাই। অপশন না থাকলে তখন কি দিতে হবে? অপশনটা তো আচ্ছা এইখানে শোনো, আচ্ছা 2 বি ডান তো মনে হয় এইখানে আমি উত্তরটা নিয়ে নেওয়া রাখছি হচ্ছে বি নাম্বার। কি কারণে 2 বি ডান দেওয়া আছে? কারণ এই যে বিটা কিন্তু একটা ভার্বের বেস ফর্ম, বি ভার্ব যেগুলো আছে না, এম ইজ আর ওয়াজ ওয়্যার, ওর মূল ফর্ম হচ্ছে বি, এই কারণে হচ্ছে বি নাম্বার। যদি কারণ এটা তো বিগত বছরের ভর্তি পরীক্ষা দিয়েছে দেখে এটা দিয়ে দিয়েছি, যে সেই জন্য এইরকম যদি থাকে 2 টু না দিয়ে 2 বি ডান দিতে হবে, কারণ এই যে 2 এর পর মানে ভার্বের বি অর এই বিটা নেওয়ার কারণে এটা নেওয়া হয়েছে। আচ্ছা তাহলে তো এটা কি হবে বলো তো? ইউ বেটার মানে বেটার প্লাম্বার, সি নাম্বার। প্লাম্বার মানে কি জানো? মানে আমরা অবশ্যই জানতে পারছি না, কিন্তু এটা অবশ্যই লিখতে না কাজ করে। এই দেখ যেহেতু ওই যে প্লাম্বার মানে কি, ওই যে যেতে লেখাই দিয়েছে বাথরুম, মানে দা লেক ইন দা, এখানে হচ্ছে বাথরুম। আরেকটা বিষয় মাথায় রাখবা, যে কোনো সময় যদি দেখে যে সে হি বিকাম এ পলিটিশিয়ান, পলিটিশিয়ান কি যদি বলে, পলিটিশিয়ান কি ব্যক্তি না বস্তু? ব্যক্তি হবে কিন্তু, কারণ রাজনীতিবিদ, তাহলে ওরা কিন্তু ব্যক্তি হয়ে যাবে। হ্যাঁ তারপরে ধরো যে পলিটিক্স হলে রাজনীতি হতো, আর পলিটিশিয়ান বলছে রাজনীতিবিদ, এরকম তখন কিন্তু ব্যক্তি হবে। তাহলে এইখানে যখন বলছে দ্য লেক ইন দা, এখানে কি উত্তর রেখেছে? বি নাম্বার উত্তর রেখেছে, কারণ এইখানে ওইটার মতো আর কি, যে এখানে প্লাম্বার শুধু দিয়ে দিলে, কারণ ওই যে যারা হচ্ছে প্লাম্বার বলতে বাথরুমের প্যান আছে আর ওই যেটা পানি পড়ে না ওটা ইউজ করা হয়েছে, মানে যেমন হচ্ছে এই যে ইলেকট্রিক যে কাজ করে ইলেকট্রিশিয়ান বলে না, ইলেকট্রিশিয়ান, রাজনীতি যে করে রাজনীতিবিদ, তারপরে যে ওয়াশরুম যে বস করে প্লাম্বার মানে ঠিক করছে, এই কারণে ওখানে হচ্ছে ব্যক্তি হিসেবে ব্যবহৃত। কারণ আর এই যে তাকে বোঝানো হচ্ছে আর কি, সেই জন্য এইখানে হচ্ছে মানে মেরামত করেছিল। এখন তোমরা এই যে ওয়াশরুমটা মানে বাথরুমটা দেখে দিয়ে দিলাম, এই প্লাম্বার দেখে। আচ্ছা বস্তু বাচকের ক্ষেত্রে কি আর্টিকেল বসে? তাহলে তখন তো বসে, কিন্তু বসে, কিন্তু ওইগুলোর ক্ষেত্রে যে এগুলো তারা যেহেতু হয়েছে নিচে ওয়ার্ড মিনিং এর ক্ষেত্রে, সেই জন্য একটু মাথায় রাখতে হবে যে কারণ রাজনীতিবিদ, পলিটিশিয়ান, ইকোনমিক্স মানে এগুলো কিছু কিছু ইয়া হবে, সেই জন্য রিপেয়ার। আচ্ছা
এগুলো তো আমরা হেডের নিয়ম তো আমরা মোটামুটি পারবোই, তাই না? আমরা একটু অন্যটাতে আমরা একটু চলে যাচ্ছি। মানে হেড আর কিসের ক্ষেত্রে বেশি দেয়? I have had a number the basis of the one এখানে আছে আর ওই যে ভার্বের ভিতরে বোঝাচ্ছে এখানে বোঝাচ্ছে ভার্বের ভিতরে। আচ্ছা আমরা একটু অন্য নিয়মে আসতে হ্যাড আর হ্যাভ তে এগুলোই বেশি দেওয়া আছে। এটা পারবা? তাহলে এখানে বলো তো দেখি যে 19 নাম্বার কি হবে? যে এখানে কিন্তু এতটুকু দিয়ে থাকে সেন্টেন্স কিন্তু এতটুকু যে জামিল হ্যাড দা রুফ রিপেয়ার্ড ইয়েস্টারডে। তাহলে এই নাম্বার হচ্ছে জামিল ওয়াজ প্ল্যানিং টু রিপেয়ার টু দা, মানে অনেকগুলো ইয়া হয়ে যাচ্ছে। জামিল অ্যারেঞ্জ ফর সামবডি ইলস টু রিপেয়ার দা রুফ, জামিল রিপেয়ার দা রুফ হিমসেলফ, জামিল ওয়াজ ট্রাইং টু রিপেয়ার দা রুফ। মানে এগুলো কিন্তু এটার মধ্যে না, মানে এটার অর্থবোধক হিসেবে ব্যবহৃত হচ্ছে। যে এটা কিন্তু পজিটিভ ভার্বের মধ্যে না, পজিটিভ ভার্বের মধ্যে থাকলে এইটাই থাকতো, এটাই পজিটিভ ভার্ব হিসেবে আছে। কিন্তু এটাতে যেহেতু সেন্টেন্স আমাদের ইয়ে করতে বলছে, সে কারণে এখানে ওই যে ন্যারেশনের পরিবর্তন এটা আমি বললাম কি হবে, তোমরা কি কোনটা বলছো? আমি বি বলছি। বি বলছো, আর তুমি কি বলছো? এটা বেশি 2 নাম্বার। আচ্ছা এখন এটা যেহেতু আমরা পড়াইনি, এটা আমরা পরে আসতেছি। এখন বলবো এটা কি নাম্বার বলবো বলো তো? কোনটা? মিথিলা বলো তো দেখি। 20 নাম্বার স্টে। বলো দেখি। My parents got me dash inside. কথা বলো তো? এ নাও স্টে। Stay. Stay কি হবে রাইট অ্যান্সার? না স্টে। Stay হবে স্টে হবে স্টে। সি নাম্বার ফার্স্ট। তুমি বললা সি। আমরা বলছি got এর ক্ষেত্রে সাবজেক্ট কি থাকে? 2 + b হবে না? হ্যাঁ, এই পরেটা করতে স্টে। got এর আছে না? তাহলে এখানে 2 stay হবে। এটা মাথায় রাখতে হবে কারণ got সবগুলো যেহেতু একভাবে যাবে না, b1 b1 আর b3 সেজন্য পজিটিভ মানে খালি b1 খালি পজিটিভ মানে b1 নিতেন না। এখানে got এর ক্ষেত্রে যদি তারপরে যদি সাবজেক্ট থাকে তাহলে 2 + b1 হবে, আর যদি এখানে বস্তু থাকতো তাহলে হচ্ছে b3 হবে। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এইটা বলো তো দেখি। We got Maria dash her paper. Try to type, type, type. কারণ এই যে মারিয়া ব্যক্তি আছে, তাই মানে পজিটিভ ভার্বের এই একটাই গেটের ক্ষেত্রে ব্যক্তি থাকলে 2 + b আর বস্তু থাকলে ভার্বের ভিতরে। পারবো না এখন? আচ্ছা তাহলে এটা থেকে এই যে সার্ভেন্ট মানে যিনি হচ্ছে ব্যক্তিকে কিন্তু বোঝায়, সেই জন্য এখানে তো দেওয়াই আছে নাকি? আচ্ছা পারবো না এখন? আচ্ছা তাহলে আপাতত আমরা মোটামুটি অনেকটাই উত্তর করতে পারবো নাকি? এখন এইটা বলো তো দেখি। while cooking he got her সি নাম্বার কি কারণে সে নাম্বার কিন্তু বস্তু বললাম আমি ব্যক্তি, আমার অঙ্গপ্রত্যঙ্গ কিন্তু বস্তু। এখন আমার হাত মানে আমি তো ব্যক্তি আছে, তাহলে দিয়ে দিলাম বান, এটা দিয়ে দিলাম শুনেন যদি মাথায় ঘুরে গেল তাহলে আপনারা আমি ব্যক্তি, আমার অঙ্গপ্রত্যঙ্গ যেগুলোই দিই এখানে আমার হ্যান্ড না দিয়ে মানে আমার হেডও দিতে পারতো নাকি? আমি কিন্তু বস্তি হতো যদি মন পুরো আপনাদের ভালো মন পুরো গেলে তখন বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে আপাতত পারবো না এখন, এইভাবে যদি প্রশ্ন থাকে তাহলে মোটামুটি তো পারবো নাকি? আচ্ছা এখন আরেকটু 2টা তথ্য লিখবো, লিখে শেষ করে দিব। ছয়টা হচ্ছে কি? আচ্ছা 2টা তথ্য লিখবো। লেখো ইংরেজিতে প্রাইমারি অক্সিলারি আছে 14টি আর অক্সিলারি হচ্ছে 12টি। এই 2টা তথ্য লেখো, কারণ পরীক্ষা দিলে বললো ভাই আমাদের তো পড়ানি নেই,
লেখো ইংরেজিতে প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি। প্রাইমারি অক্সিলারি ভার্ব কতটা? 14টা। আর শুধু অক্সিলারি কতটা? শুধু অক্সিলারি হচ্ছে 12টা। এই দুটো একটু ততটা একটু মাথায় রাখবা। আর কালকে কিন্তু মোটামুটি ভার্ব থেকে অনেকগুলো প্রশ্নই হবে, শুধু ভার্ব থেকে আর শুধু দেখবা হচ্ছে হ্যাঁ এটা কোর্স প্ল্যান। আচ্ছা দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আগামীকাল ভার্বের লেক্স পরীক্ষা হবে। ভার্ব মানে ভার্ব মোটামুটি সবগুলো পড়ে আসবে। হ্যাঁ যতটুকু হলো, তারপরে একটু এক্সট্রা হবে পড়বা, কারণ 100% কখন করে না। আগামীকাল হচ্ছে সিনোনিম পড়বা, সাথে মুখস্থ বিদ্যা সিনোনিম অ্যান্টোনিম এ বি সি। মাস্টার বই শুধু সিনোনিম, শুধু সিনোনিম। প্রথমে দেখবা মাস্টার বই আছে, মাস্টার বইতে প্রথমে দেখো মানে প্রথম যেগুলো সিনোনিম অ্যান্টোনিম আছে না প্রথমে, আর তারপরে আবার আলাদা ভাবে সিনোনিম অ্যান্টোনিম এগুলো আছে আগে। তাহলে আমরা প্রথমের আগে এমসিকিউ, তোমাদের এমসিকিউ বলে দিচ্ছি যে লিখবো মাস্টার বইয়ের আগামীকাল 1 থেকে 100 পর্যন্ত এমসিকিউ খালি করে এসে দেবে। আচ্ছা না 50টা দিন 1 থেকে 50টা মাস্টার বইয়ের 1 থেকে 50 শুধু যে এমসিকিউ থেকে প্রশ্ন থাকবে এমনটা কিন্তু না, কারণ ওখান থেকে ওই ব্যাখ্যা যেগুলো থাকবে দেখো পড়বা কিভাবে। এই সিনোনিম এই যে ভোকাবুলারি অংশটা আছে না, এখান থেকে শুরু করবা তোমাদের। আচ্ছা শুধু আগে সিনোনিমটা শেষ করি। এই যে দেখো আগে যে সিনোনিম আছে, এই সিনোনিম পাবা না? এই সিনোনিমের 1 থেকে 50টা। এখানে পৃষ্ঠা নতুন বই না, পৃষ্ঠা হচ্ছে 790। এক্সাম আছে 4টা এক্সাম আছে। কোথায় ওটা?